নমস্কার, আমি পার্ট 2 নিয়ে এলাম। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, কবি উইলিয়াম শেক্সপিয়ার। যারা পার্ট 1টি দেখনি তারা উপরে আই বাটনে ক্লিক করে পার্ট 1টি দেখে নিও, কারণ সেখানে সনেট কি, কত প্রকারের, রাইম স্কিম কি, কিভাবে ফর্ম করা যায়, রিটোরিক্যাল কোশ্চেন কি এবং কোন মিটারে এই কবিতাটি লেখা হয়েছে তার বিশদ বিবরণ দেওয়া আছে। তো শুরু করছি কবিতাটি। নমস্কার। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, কবি উইলিয়াম শেক্সপিয়ার। এবার আমরা জানব কবিতাটির মূল বিষয়বস্তু। কবি তার এই কবিতার মধ্য দিয়ে তার বন্ধুর চিরন্তন সৌন্দর্যের প্রতি এক সাদর সম্মান জানিয়েছেন, যেখানে তিনি বলেছেন প্রকৃতির সব থেকে সুন্দর সুন্দর উপাদানগুলিও সময়ের অবকাশে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। যেখানে কবির বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যতার উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ তিনি তার বন্ধুকে এই কবিতার মাধ্যমে বাঁচিয়ে রাখবেন, অমর করে তুলবেন। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার কবিতা পড়বে এবং এইভাবে তার বন্ধু জীবন ফিরে পাবে। তো এবার আমরা কবিতাটির মূল অ্যানালাইসিস অর্থাৎ লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট লাইনে কবি বলেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? কবি এখানে একটা কোশ্চেন মার্ক রেখেছেন, কোশ্চেন মার্ক অর্থাৎ একটা রিটোরিক্যাল কোশ্চেন। রিটোরিক্যাল কোশ্চেন কি? It is a question for which no answer is expected. I mean, it is a direct answer. অর্থাৎ কবি কোনো পাঠকের কাছ থেকে উত্তর চাইছেন না, তিনি নিজেই বলেছেন না আমি কোনোদিনই তুলনা করতে পারবো না একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। তো একটা প্রশ্ন আসতে পারে, কবি গ্রীষ্মের দিনটাকে কেন বাছলেন? গ্রীষ্মের দিনটাকে বাছলেন তার কারণ হচ্ছে আমাদের এখানে আবহাওয়া এবং ইংল্যান্ডের আবহাওয়া কিন্তু সম্পূর্ণ পার্থক্য রয়েছে। তো সেখানে আবহাওয়া হচ্ছে 9 মাস শীত থাকে এবং 3 মাস গ্রীষ্ম থাকে, এবং সেই গ্রীষ্মকালের মধ্যে ঝড়ো হাওয়া এমনকি বর্ষা সব কিছুই কভার করে। তো কবি বলেছেন সেই গ্রীষ্মের দিনটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে, ইংল্যান্ডবাসী অপেক্ষা করে থাকেন যে কবে সেই গ্রীষ্মকালটা আসবে এবং তারা খোলা আকাশে অনুভব করবে সেই সানশাইন। তাই কবি বলছেন যে যেহেতু সবাই গ্রীষ্মকালকে পছন্দ করে, তবে কি আমি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? কবির উত্তর কিন্তু না, তিনি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন না। কিন্তু কেন করবেন না? করবেন না এই কারণে, কারণ তার বন্ধু হচ্ছে দাও আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। তার বন্ধু একটা গ্রীষ্মের দিনের তুলনায় অনেক লাভলি এবং অনেক টেম্পারেট। লাভলি কথা অর্থ হচ্ছে খুব সুন্দর, হ্যান্ডসাম, বিউটিফুল, কিন্তু এবং এবং টেম্পারেট, টেম্পারেট কথা অর্থ হচ্ছে খুব নম্র বা ভদ্র। দেন আ সামার ডে, একটা গ্রীষ্মের দিনের তুলনা থেকে, মানে একটা গ্রীষ্মের দিনের থেকে তার বন্ধু হচ্ছে লাভলি এবং টেম্পারেট। কেন? যে ইংল্যান্ডবাসী গ্রীষ্মের জন্য অপেক্ষা করে থাকে, সেটা কেন তিনি বলছেন যে গ্রীষ্মকালটা লাভলি নয় এবং টেম্পারেট নয়? কারণ সেই গ্রীষ্মের মধ্যেও কিন্তু রাফ উইন্ডস আসে, অর্থাৎ ঝোড়ো বাতাস আসে। ঝোড়ো বাতাস হলো কি করে না, মে মাসে যে কুড়িগুলো ফুটে সেই কুড়িগুলোকে নষ্ট করে দেয়, সেক করে দেয়। সেই কুড়িগুলোকে এখানে কবি বলেছেন ডার্লিং কুড়ি, ডার্লিং বার্ডস। ডার্লিং অর্থাৎ ইয়ং, ভেরি ইয়ং, সফট, সদ্য মাত্র তারা ফুটেছে। সেই কুড়িগুলোকে ঝরিয়ে দেয় কে না, রাফ উইন্ডস। রাফ উইন্ডস ইজ দ্য পার্ট অফ আ সামার। রাফ উইন্ড হচ্ছে একটা অংশ সামারের। তো কবি কেন তুলনা করছেন না? কারণ রাফ উইন্ডস এসে মে মাসের কুড়িগুলোকে সমস্ত কিছু কুড়ি সবগুলো ঝরিয়ে দেয়, নষ্ট করে দেয়। কিন্তু তার বন্ধু তো এত ভায়োলেন্ট নয়, তার বন্ধু তো খুব টেম্পারেট। তাই
একটা গ্রীষ্মের দিনের সঙ্গে কবি তার বন্ধু তুলনা করতে চাইছেন না। কবি আরো বলেন, and summer's leaves had all too short a date, এবং গ্রীষ্মকালের যে লিজটা অর্থাৎ ডিউরেশন, লিজ অর্থাৎ ডিউরেশন অর্থাৎ একটা সময়কাল। যেমন আমরা যদি কোনো ব্যাংক থেকে লোন নিই, সেই লোনটাকে একটা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হয়, তো সেটা একটা আমাদের ডিউরেশন। সেই ডিউরেশনের মধ্যে যদি আমরা না পরিশোধ করতে পারি তাহলে আমাদেরকে ফাইন কাটা হয়। কিন্তু এখানে প্রকৃতি কি বলছেন, প্রকৃতির যে সামারের যে লিস্টটা রয়েছে, প্রকৃতির যে একটা সময় রয়েছে সামারের প্রকৃতির মধ্যে, সেটা হ্যাড অর্থাৎ হ্যাজ অল টু শর্ট আ ডেট, খুব ক্ষণস্থায়ী। বেশি দিন কিন্তু গ্রীষ্মকালটা টিকে না, আসে 3 মাসের জন্য, কিন্তু কখনো কখনো সূর্যটি ঢাকা হয়ে যায় ক্লাউডিতে, মানে মেঘের দ্বারা, ক্লাউড। যেহেতু এখানে একটা গ্রীষ্মের দিন খুব ঘনস্থায়ী, কবি কোনোদিনই চাইছেন না যে আমি আমার বন্ধুকে তুলনা করি, কারণ তার বন্ধু যে অমর, তার বন্ধু ক্ষণস্থায়ী নয়। তাই কবি বলেছেন, নো, I should not compare the two a summer's day. এবার আমি বলি যে এখানে ফিগার অফ স্পিচ গুলো কি কি ইউজ করা হয়েছে এবং কি কি কোশ্চেন আসতে পারে। তো দেখো, প্রথমকার যে লাইনটা আছে, shall I compare the two a summer's day, এবং বলছে thou art more lovely and more temperate। এই দুটো লাইনের মধ্যে তিনি একটা প্রথমকার লাইনে রিটরিক্যাল কোশ্চেন ইউজ করেছেন, তারপরে যে দুটো লাইন, সেই দুটো লাইনের মধ্যে এই যে লাইনটা shall I compare the two summer's day এবং thou art more lovely and more temperate, এখানে তিনি মেটাফর ইউজ করেছেন। তাহলে মেটাফরটা কি? মেটাফর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ ইউজ টু মেক আ কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট এন্টিটিস। অর্থাৎ মেটাফর হচ্ছে যে দুটো আলাদা আলাদা ডিসিমিলার যে অবজেক্ট রয়েছে সেটার সঙ্গে আরেকটা তুলনা করা। যেমন you are the black sheep of our family, তুমি হচ্ছো কালো ভেড়া আমাদের পরিবারে। কালো ভেড়া অর্থাৎ কুলাঙ্গার, অর্থাৎ এটা ফ্রেজ প্রভাবের মতো, ইডিয়মসের মতো। তো তুমি হচ্ছো ব্ল্যাক শিপ, তাহলে এখানে বলতে পারি তুমি নও একজন ব্ল্যাক এবং তুমি নও একজন শিপ, তুমি ভেড়াও নও এবং আবার কালো নও, তাহলে এটার সঙ্গে তুলনা করছে ব্ল্যাক শিপের। তো ডিফারেন্ট এন্টিটিস, দুটো আলাদা আলাদা যখন আমরা পার্থক্য কোনো কম্পারিজন করি তখন সেটাকে আমরা বলি মেটাফর। যেমন এখানে একটা সামার সঙ্গে তুলনা করেছেন একটা তার বন্ধুর, এখানে মেটাফরিক্যাল ইউজ করেছেন। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, অলংকার বাংলা ভাষায় যেটাকে বলা হয়। তারপরে তাই এটা মেটাফর ইউজ করেছেন, যেটা দাও অর্থাৎ আর্কেইক ওয়ার্ড। একটা আর্কেইক ওয়ার্ড বলতে আগেকার ওল্ডে ইউজ করা হতো দাও অর্থাৎ ইউ, এই আর কি আর্ট অর্থাৎ আর, এ আর ই আর, এখানে একটা অ্যাকশন ভার্ব নয়, এটা একটা স্টেট ভার্ব। তাহলে তুমি হচ্ছে মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। তারপর তিনি বলছেন রাফ উইজ ডু সেভ দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে কোনো ফিগার অফ স্পিচ ইউজ করেননি তিনি। এন্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডে, এবং এখানে তিনি বলছেন সামার যে লিস্টটা সেটা খুব অল্প সময়। এবার আমরা দেখব কি কি কোশ্চেন আসতে পারে। প্রথমকার লাইনে বলতে পারে একটা কোশ্চেন, হুইচ সিজন ইজ মেনশনড ইন দ্য পোয়েম, হুইচ সিজন is mentioned in the poem, the season summer is mentioned in the poem। তারপর বলতে পারে কোশ্চেন, what does the mean, the বলতে কাকে বোঝানো হচ্ছে, the মানে কি, তো the means you, তো who is referred to as the, কাকে উল্লেখ করা হয়েছে। এবার আসি তোমাদের এই যে সনেট নাম্বারে, এখানে লেখা আছে টোটাল সনেট নাম্বার, অর্থাৎ টোটাল তিনি যে সনেট লিখেছেন সেটা হচ্ছে 154। তার মধ্যে 1 থেকে 126টা সনেট তিনি তার মেল ফ্রেন্ডকে ডেডিকেট করেছেন, অর্থাৎ মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লিখেছেন 1 থেকে 126 পর্যন্ত, যেটা হচ্ছে একটা মিস্টেরিয়াস মানে আমরা জানি না কিন্তু আসলে সেই মেল ফ্রেন্ডটা কে।
তবে আমরা বলতে পারি মিস্টার ডব্লিউএইচ। মিস্টার ডব্লিউএইচ এর ফুল নাম হচ্ছে উইলিয়াম হার্বার্ট। তবু কিন্তু এটা মিস্টেরিয়াস, আমরা কিন্তু জানি না যে মিস্টার ডব্লিউএইচ আসলে কে। তবু আন্দাজ করে বলা যেতে পারে তিনি ছিলেন থার্ড আর্ল অফ সাউথহ্যাম্পটন, অর্থাৎ সাউথহ্যাম্পটন যে এটা শহর, সেই শহরে একজন তিনি আর্ল ছিলেন, একজন বিখ্যাত কোনো মানুষ ছিলেন। 127 to 152 এই যে 127 থেকে 152টা কবিতা সনেট লেখা হয়েছে, সেটা অ্যাড্রেস করেন একজন ডার্ক লেডিকে, যেটা হচ্ছে মিস্টেরিয়াস। আমরা কিন্তু জানি না ডার্ক লেডিটা কে। তারপর তিনি 153 থেকে 154 যেটা অ্যাড্রেস করছেন, সেটা হচ্ছে রোমান গড অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। রোমের যে দেবতা যার নাম কিউপিড, সেই রোমান দেবতা লাভ, ভালোবাসা এবং স্নেহের প্রতি, সেই কিউপিডকে উদ্দেশ্য করে তিনি কবিতা লিখেছেন। তো এখানে হু ইজ রেফার্ড টু অ্যাজ দি, কোশ্চেন আসতে পারে হু ইজ রেফার্ড টু অ্যাজ দি, উত্তর হবে In this sonnet, the friend of the poet is referred to as the. তারপর একটা কোশ্চেন আসতে পারে দ্বিতীয় লাইন থেকে, how has the friend been described in the first quadrant, অর্থাৎ কিভাবে তার বন্ধুকে প্রথম কোয়াড্রানে বর্ণনা করা হয়েছে। তো উত্তরে his friend has been described as more lovely and more temperate। এটা হচ্ছে দুটো কোশ্চেন থেকে, এই দুটো লাইন থেকে দুটো কোশ্চেন এগুলো আসবে। তারপর আসতে পারে who shakes the darling birds of May, উত্তর হবে rough winds shake the darling birds of May। তারপর একটা কোশ্চেন আসতে পারে how are the winds, উইন্ডস গুলো কেমন, বাতাসটা কেমন ছিল। how are the winds, বাতাসটা কেমন, the winds are rough। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে what is shaken by the rough winds, the darling birds of May are shaken by the rough winds। এখানে যে কোশ্চেনটা আছে সেটা আসতে পারে what do you mean by summer's lease, উত্তরটা হবে summer's lease means the short time span of summer। তো এইভাবে কোশ্চেনগুলো করবে এবং উত্তরগুলো আমি বলে দিলাম সেগুলো করবে। আর এরপরে আমি 4 লাইন লিখছি, তারপর আবার তোমাদেরকে বোঝাচ্ছি।